চিত্তচিরে চৈত্র মাস পর্ব ১। চাঁদনি আপার দেবর আমার বুকে হাত দিয়েছে আপা। আমি খুব ব্যথা পেয়েছি, জানো কি বিশ্রী ছোঁয়া। ৫ বছর বয়সী ছোট বোনের মুখে এমন একটি বিশ্রী কথা শুনতেই শরীরটা শিরশির করে কেঁপে উঠল চিত্রার। ঘামার্তক মুখখানি রেগে লাল বর্ণ ধারণ করলো। বোনের দিকে দৃষ্টি দিতেই দেখল ছোট্ট মেয়েটি ভয়ে কেমন গুটিসুটি মেরে আছে। তাড়াতাড়ি বোনকে নিজের ২ হাতের আঁচলে আগলে নিল সে। হতভম্ব কণ্ঠে বলল, দেখি তো আমার চেরি সোনা, জামাটা একটু সরাও আপা, একটু দেখি। সবচেয়ে নিকটতম ভরসার স্থান পেয়ে বাচ্চাটি নির্দ্বিধায় জামা সরালো। জামা সরাতে আটকে উঠল চিত্রা। কেমন লাল হয়ে গেছে মেয়েটার সাদা ধবধবে চামড়াটা। কি ভীষণ বিশ্রীভাবেই ইনা ছুঁয়েছে এইটুকু বাচ্চাকে। ভাবতেই ঘৃণায় টইটুম্বুর হয়ে গেল চিত্রার শরীর, প্রতিটি শিরা উপশিরা। খেপে উঠল সে, অথচ বাড়ি ভর্তি এত মানুষ। ঝোঁকের বসে কিছু করে বসলে তার খেসারত না আবার ছোট্ট চেরিকে দিতে হয়। বিরক্ত, রাগ দুটো অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যখন আন্দোলন শুরু করলো চিত্রার মস্তিষ্কে, তখন বাইরে থেকে তার ডাক ভেসে এলো। আজ তার বড় বোন চাঁদনির গর্ভকালীন সময়ের ৭ মাস পূর্ণ হওয়ায় ছোটোখাটো একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানেই চাঁদনির শ্বশুরবাড়ির লোকজনও এসেছে। অবশ্য তার আপন বড় বোন নয় চাঁদনি, তার বড় চাচার মেয়ে হলো চাঁদনি আপা। আর ছোট্ট চেরিও তার আপন বোন নয়, তার ছোট চাচার মেয়ে হলো চেরি। চেরির সম্পূর্ণ নাম চেরির পূর্ণ নাম তৃণলতা, কিন্তু আদর করে সবাই বাচ্চাকে চেরি বলে। আর মেয়েটা চেরির ফলের মতোই সুন্দর, আদুরে ও গোলগাল। তাই তো এইটুকু বাচ্চাও আজ বাজে ছোঁয়ার শিকার হলো। চিত্রাদের পরিবারটা বেশ বড় পরিবার বলা যায়। চিত্রার মা বাবা, বড় চাচি, ছোট চাচি, চিত্রার আপন বড় ভাই তুহিন, বড় চাচার ছেলে ২ জন, দিহান আর তৃষান, ফুপি আর ফুপির একমাত্র ছেলে, বাড়ির সবচেয়ে ছোট সদস্য অনয়, চেরির আরেকজন বড় বোন যে চিত্রারও বড়, অহিয়াপা, এবং চিত্রা নিজে। চাঁদনিও বড় চাচার মেয়ে, কিন্তু তার বিয়ে হয়েছে বিধায় তাকে এই পরিবারের দলে আর টানা হয় না, কারণ সে এখন অন্যের ঘরের। একমাত্র চাঁদনির বিয়ে হওয়ার ফলে এত বড় পরিবারের মাত্র একজন সদস্য কমেছে। আপা, আম্মু শুনলে তো আমায় বকবে, তাই না? আম্মু তো বলবে এত দুষ্টামি না করতে, অচেনা কারোর সাথে না খেলতে। আমি কিভাবে জানাবো ওই ভাইয়াটা আমাকে চকলেটের কথা বলে এমন ব্যথা দেবে, অন্ধকার ঘরে ডেকে নিয়ে যাবে খারাপ কাজ করার জন্য। আমি আর দুষ্টামি করব না আপা। চেরির এমন অসহায়ত্ব দেখে বুক ভরে কান্না এলো চিত্রার। বয়ঃসন্ধির বয়স তো, তাই আবেগের স্রোতে কান্নাটাই আসে প্রথমে। কিন্তু সে কাঁদবে না মেয়েটার সামনে, তাহলে মেয়েটা আরও বেশি ভয় পেয়ে যাবে। কণ্ঠনালীতে আটকে থাকা কান্না স্রোতটা গিলে ফেলল চিত্রা। খুব কষ্টে মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে বলল, কেন খেলবে না তুমি? হ্যাঁ, অবশ্যই খেলবে আপা, আছি না তোমার সাথে, কেউ কিছু করবে না। আর দেখো, তুমি কেবল ওই পচা ভাইয়াটার রুমের সামনে আর যাবে না, কেমন? মনে থাকবে তো? অবুঝ চেরি ডানে বামে মাথা নাড়ালো। কি নিষ্পাপ ছোট্ট মুখখানা, টানা টানা মায়া মায়া দুটো চোখ বাচ্চাটার, অনেক ফর্সা, আর স্বাস্থ্য ভালো হওয়ায় ভীষণ আদরে লাগে মেয়েটাকে। আর এই ছোট্ট মেয়েটার শরীরে হাত দিতে নাকি বাঁধেনি ওই লোকটার। কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, এত সহজে তো আর ছাড়া যাবে না অসভ্যটাকে। বোনের মুখখানা ধুয়ে দিয়ে সুন্দর করে চুলগুলো বেঁধে দিল চিত্রা। কান্না করতে করতে লাল হয়ে গেছে বাচ্চাটার মুখ, পারে না যেন বুকের সবটুকু স্নেহ ঢেলে দেয় মেয়েটার তারে। চেরিকে তৈরি করে চিত্রা নিজেও গোসল করে এলো। মাত্রই কলেজ থেকে এসেছে সে, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার। এখন নির্বাচিত পরীক্ষা অনুষ্ঠানিত হয়েছে কলেজে। সে সুবাদে বাড়িতে অনুষ্ঠান থাকা সত্ত্বেও তাকে কলেজে যেতে হয়েছিল। সে অবশ্য তত উন্নত শ্রেণীর ছাত্রী নয়, কোনো মতে চালানসই রেজাল্ট হলেই সে সন্তুষ্ট। ভাদ্রের উত্তপ্ত গরমে পরিবেশ উত্তপ্ত, আর সে গরম দিয়ে এসেছে। হুট করে এমন ঘটনার সম্মুখীন হতে বিরক্তিতে তেতো ভাব চলে এলো তার শরীরে। গোসল করায় আপাতত কিছুটা শান্তি মিলছে। গোসল করে লাল টকটকে একটি 3 পিস পরল চিত্রা। অন্তঃপর চেরির হাত ধরে বাড়ির বাগানের দিকে এগিয়ে গেল।
মূলত অনুষ্ঠানটা সেখানেই বিরাট আয়োজন করা হয়েছে চাঁদনির জন্য। কত রকমের খাবার যে আয়োজন করা হয়েছে তা হিসেব করেও শেষ করা যাবে না যেন। চিত্রা ছুটে এসে ধপ করে তার আপুর পাশে ঘেঁষে বসে পড়ল। চিত্রাকে দেখে ভারী পেটের গোলগাল ফর্সা ধবধবে চাঁদনি মুচকে হাসলো, বাম গালটা টেনে দিল, বলল, কই ছিলি চিতাবাঘ? এতক্ষণ লাগে কি পরীক্ষা দিতে? শুনি, পরীক্ষাকে এত সিরিয়াস নেওয়ার মেয়ে তো তুই না। কি ব্যাপার শুনি? বড় আপার দিকে আর চোখে তাকিয়ে মুখ বাঁকালো চিত্রা। বেশ ভাব নিয়েই বলল, আমাকে না তোমাদের মতো জজ ব্যারিস্টার হওয়ার মতো ছাত্রী হয়তো না, তাই বলে পাস মার্কটাও তুলবো না? বাবাকে তো চেনো, ফেল করার অপরাধে না আবার জেলে দিয়ে দেয়। নিজের ক্ষমতার যে দাপট দেখায় সে। কথা বলেই হাসলো চিত্রা। মেয়েটা তার বাবাকে বেশ ভয় পায়। একমাত্র নিজের বাবাকে ছাড়া পুরো পৃথিবীকে উত্তপ্ত করার ক্ষমতা তার আছে। বাবার সাথে তার জন্য শীতল একটা যুদ্ধ প্রতিনিয়ত হয় তা সবারই জানা আছে। তবুও নিজের বাবাকে তো আর এমন কথা বলা শোভা পায় না। সেই জন্যই চাঁদনির চোখ রাঙালো। ছোট্ট ধমক দিয়ে বলল, এমন বলে না চিতাবাঘ, তুই না ভদ্র মেয়ে? হ্যাঁ, আমি কি তা অস্বীকার করেছি? ভদ্র বলেই তো পিছে পিছে বলছি। অভদ্র হলে তো মুখের সামনে বলতাম। কথাটা বলেই ফিচল হাসলো চিত্রা। চাঁদনি চেয়েও রাগি মুখ করে রাখতে পারলো না। চিত্রাটা এমনই, যেখানে থাকবে সেখানেই হাসির মেলা বসবে। চাঁদনি আর চিত্রার কথা মাঝে চোখের গোল চশমাটা ঠেলতে ঠেলতে হরেক পদের ভাজার থালা নিয়ে উপস্থিত হলো অহি। ঘাড় অব্দি চুলগুলো গরমে বেশ বিরক্ত করছে তাকে। অহির মুখমণ্ডলে একটা নিষ্পাপ ভাব থাকে সবসময়, আর মেয়েটা বেশ গম্ভীরও। বড় পিতলের থালাটার মাঝে 7 রকমের ভাজাভুজি। ভারী থালাটা চাঁদনির সামনে রেখে ক্ষান্ত হলো সে। সব খাবার আপাতত চলে এসেছে। থালাটা রেখে ওড়না দিয়ে নিজের মুখটা মুছে নিল অহি। চেরিকে নিজের কাছে টেনে নিয়ে ধীর স্বরে বলল, তোমার খিদে লেগেছে চেরি? আপা কি তোমাকে খাবার খাইয়ে দেবে? ছোট্ট চেরি অহির কোমরের দিকে জামা আঁকড়ে ডানে বামে মাথা নাড়িয়ে বলল, বড় আপার খাওয়া হোক, তারপর আমি খাবো। চিত্রা আপা খাইয়ে দেবে। চেরির কথাটা ভালো লাগলো না অহির। বিরক্তিতে নাক মুখ কুচকে বলল, তোমার চিত্রা আপা নিজের খাবার নিজে খেতে পারে নাকি যে তোমাকে খাইয়ে দেবে? অহির কথা মুখ ভেঙচি কাটলো চিত্রা। চেরির দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তোমার মেজ আপা অনেক খেতে পারে বুঝলে, তাই তো এমন কাঠির লাহান শুকনা। এই চিত্রা, কেমন ভাষা ব্যবহার করিস বাড়িতে? তোর সাথে থেকে চেরিও এসব শিখবে। অহির নাক মুখ ছিটকানো কথায় ফিক করে হেসে দিল চিত্রা। হাসতে হাসতেই বলল, ছোট আপা, তুমি তো শিক্ষক হবে তাই না? তোমার সাথে পারফেক্ট মানাবে এই পেশা। এখনই তোমার মাঝে একটা মাস্টারনি ভাব আছে। সমস্যা নেই, তুমি আমাদের দিয়ে প্রথম প্র্যাকটিসটা করতে পারো, আমরা মাইন্ড করবো না। চিত্রার কথা তালে চাঁদনিও হাসলো। অহি কপাল কুঁচকে দাঁড়িয়ে রইল উত্তরবিহীন। চিত্রার সাথে কথা বলাটাই এক ধরনের বোকামি, আর অহি বরাবরই নিজেকে ভীষণ চালাক দাবি করে। পুরো বাগান ভর্তি নিজেদের বাড়ির মানুষই গিজগিজ করছে। মাত্রই অনুষ্ঠান শুরু হবে। হুট করে কোট প্যান্ট পরা চাঁদনির দেওয়ারটা হাজির হলো। ধপ করে বসে পড়ল চিত্রার পাশে। তাকে দেখতে গুটিয়ে গেল ছোট্ট চেরি। চিত্রারও হাসি হাসি মুখটা অমানিসায় ছায়া দেখা দিল। মুখ আধার করেই সে চাঁদনির পাশ থেকে উঠে গিয়ে চেরির সাথে দাঁড়ালো। চাঁদনির দেওর মাহিন সবার দিকে তাকিয়ে কেমন হাসলো। গদগদ কণ্ঠে চিত্রার উদ্দেশ্যে বলল, আরে আরে বেআইন সাহেবা, উঠে বললেন যে? আমার পাশে বসলে কি ক্ষয় হয়ে যাবে নাকি শরীর? চিত্রা মুখ বাঁকালো, অন্য দিয়ে তাকিয়ে বলল, আপনার তো অনেক কারেন্ট, যদি শক খেয়ে যাই। চিত্রার এহেন কথায় চাঁদনি কোনো রকমে নিজের হাসি মুখটা বজায় রাখলো। মনের এমন ভঙ্গির কথায় যে ততটা পছন্দ হয়নি সেটা প্রকাশ না করার আপ্রাণ চেষ্টা চালালো ভেতরে ভেতরে। চিত্রার বড় ভাই তুহিন এগিয়ে এলো বোনদের দিকে। বেশ গম্ভীর স্বরে বলল, চিত্রা, যা তো একটু ছাদের মরিচ গাছ থেকে কালো কালো কয়েকটা মরিচ তুলে আন। জানিস না চাঁদনিটা মরিচের ঘ্রাণ পেলেই খুশি হয়ে যায়। যা নিয়ে আয়। ভাইজান, বড় আপার পেটের ছোট্ট বাবুটা ঝাল খেতে পারবে?
চেরির প্রশ্নে হাসলো তুহিন, মাথায় আদুরে হাত বুলিয়ে বলল, হ্যাঁ খেতে পারবে চেরি। ও তো খুব সাহসী বাবু, তাই পারবে। ঝাল না খেলে বড় হবে কিভাবে? ঝাল না খেলে বড় হওয়া যায় না বুঝি? এজন্যই কি বাহার ভাই এত ঝাল খায়? তাই তো বলি বাহার ভাই এত বড় কেন? তুহিন মিষ্টি হেসে চেরির গাল টেনে দিল। অন্তঃপর চোখের ইশারায় চিত্রাকে মরিচ আনার তাগিদা দিল। যেই না চিত্রা যেতে নেবে তন্মধ্যেই চিত্রার বড় চাচি হাজির হয়। অতিব্যস্ত কণ্ঠে বললেন, আহা দুপুর হয়ে এলো যে, অনুষ্ঠান শুরু করতে হবে। চিত্রা মা যাতো বাহারকেও ডেকে নিয়ে আন। এক দৌড়ে যাবি আর এক দৌড়ে আসবি, যা। চিত্রা মাথা দুলিয়ে ছুট লাগালো ছাদের দিকে। তবে যাওয়ার আগে চেরিকে ছোট আপার সাথে থাকার নির্দেশ দিয়ে গেল ভীষণ সাবধানে। ছাদে টুকটাক সবজির গাছের পাশাপাশি অনেক রকমের ফুল গাছ অবস্থিত। বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করে যেন চিত্রার কাজ। তার ভীষণ ভালো লাগে এ কাজ করতে। তাই তো ছাদে প্রবেশ করার সাথে সাথেই পা বাড়ালো ফুল গাছগুলির দিকে। অনেকদিন আগে 3টে নতুন ফুলের চারা গাছ লাগিয়েছিল। আজ সবগুলোই কি সুন্দর হাসি হাসি ফুটন্ত মুখ দেখা যাচ্ছে। চিত্রা মুগ্ধতা সামলাতে না পেরে পত্রলেখা, মৌসন্ধ্যা আর রঙ্গন ফুলের গাছটার থেকে একটা একটা করে ফুল ছেড়ে নিল। এই গাছগুলো ততটা সহজলভ্য নয়। কিছুদিন আগে যখন সে এই 3টা ফুলের গাছের জন্য হা হতাশ করছিলই, তখনই ছাদে দেখা যায় এই ফুলের গাছ। চিত্রা জানে ভাইজান বা বড় চাচা ছাড়া কেউ এ কাজ করবে না, কারণ তারা দুজনেই চিত্রার সকল আবদার পূরণ করার জন্য সর্বদা সচেষ্টা করে। আর চিত্রার আবদারটাও যেন তাদের কাছেই। আনমনে ফুলগুলো মাথায় গুজতে গুজতে পিছন থেকে ভরাট পুরুষালী কণ্ঠ ভেসে এলো, এই মেয়ে ফুল ছিঁড়ছ কেন? ফুল গাছেই শোভা পায়, তাকে ছিঁড়ে নিজের চুলে গোজার মধ্যে কোনো মাহাত্ম্য নেই। গম্ভীর পুরুষালী কণ্ঠে এমন ধমকে বিরক্ত হলো চিত্রা। সেই বিরক্ত ভাব কপাল কুঁচকে ঝরে ফেলে বলল, গাছটা কি আপনার? আপনার তো না। গাছটা কি তোমার? তোমারও তো নয়। গাছটা বর্তমানে যেখানে অবস্থানরত, যে মাটির উপর দাঁড়িয়ে আছে, গাছটা এখন তার। লোকটা যেন বরাবরই যুক্তিতে পারদর্শী, চিত্রা তা জানে। তাই এই গম্ভীর মানবটাকে বিব্রত বোধ করতে কুটিল হেসে বলল, আপনিও তো আমার বাড়িতে অবস্থান করেন, তাহলে আপনি কি আমার? প্রশ্ন শুনে লোকটা হাসলেন। চিত্রার মাথায় যে অসৎ বুদ্ধি ছড়াছড়ি সেটা তার ভালোই জানা আছে। তাই 2 আঙ্গুলের মাঝে থাকা সিগারেটটা শেষ টান দিয়ে ধোঁয়াগুলো আকাশের পানে উড়িয়ে কেমন সতর্ক কণ্ঠে বললেন, আমায় জ্বালাতে এসো না মেয়ে, নিজে জ্বলে যাবে। চিত্রা মুখ ভেঙচি কাটল। গোমরা মুখে বলল, নিচে আপার অনুষ্ঠান শুরুর পর্যায়ে আপনাকে ডাকছে বড় চাচি। আমি গিয়ে কি করব? তোমার আপা কিভাবে এত খাবার খায় সেটা দেখব? চিত্রার পারদে পারদে বিরক্তির ভাব বাড়ল। মরিচ গাছের দিকে যেতে যেতে বলল, একদম আপনার গা ছাড়া ভাব আমায় দেখাবেন না। যেতে মন চাইলে যাবেন, না হয় যাবেন না। অনুষ্ঠান তো আমার না যে আপনার হাতে পায়ে ধরে নিয়ে যাব। আর তাছাড়া আপনি তো সবসময় বাসায় থাকেন না, আজ আছেন বলেই ডেকেছে। আমি গেলে তো তোমার হিটলার বাপ নাক মুখ কোচকাবে। যাই একটু ওনার শিরায় উপশিরায় বিরক্তি ছড়িয়ে আসি। চিত্রা আর কোনো উত্তর দিল না। মরিচ গাছের দিকে এগিয়ে গেল সে। লোকটা বাউন্ডুলে ছন্নছাড়া ভাবটা ঠিক পছন্দ না তার। বাবা মেয়ের এদিকে ভীষণ মিল, দুজনেই এই ছেলেকে দেখতে পারে না। বাহার ভাইয়ের ধপাধপ চলে যাওয়ার শব্দ শুনে গেল। যেতে যেতে শোনালেন, শোনো মেয়ে, আমি ছুঁয়ে দিলেই অকালেই গড়ে যাবে যে বরফ গলে না। আচ্ছা, এটা একটা হয়তো গানের লাইন ছিল। চিত্রা তাকিয়ে রইল লোকটার দিকে। শ্যামলা ছিপছিপে গড়নের লোকটা এমন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোই যেন বয়ঃসন্ধির আকর্ষণ। মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলো কেমন হেলে দুলে পড়ছে। সিগারেট ফুঁকে যাওয়া পোড়া ঠোঁটটা যেন আরেক প্রকার মদকতা আছে। পুড়ে যাওয়া গাঢ় খয়েরি রঙের ঠোঁটটাকে বহুরূপী ডালিয়া মনে হয়। চিত্রা ভাবনার মাঝেই নিচ থেকে হইচই ভেসে এলো।
চিত্রা দৌড়ে ছাদের কার্নিশ ঘেঁষে নিচে তাকাতেই দেখলো মাহিন গাল ধরে দাঁড়িয়ে আছে, আর তার সামনে বেশ গাছাড়া ভাব নিয়ে দুহাত পকেটে গুজে দাঁড়িয়ে আছেন বাহার ভাই। উফ, সত্যি লোকটা জ্বালিয়ে দেবে একদিন। তো এইটুকুই ছিল আজকের পর্ব 1। আর আমি জানি আমি অনেক 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 ভুল করেছি পড়াতে, প্লিজ একটু ক্ষমার চোখে দেখবেন, নতুন পাঠিকা তো তাই আর কি। আর তাছাড়া আমি একটু জোরে পড়তে পারি না, একটু মুখ মানে আটকে আটকে আসে, তো প্লিজ একটু ক্ষমার চোখে দেখবেন আপনারা।